নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম অভিশপ্ত হেস্টিংস হাউস, লেখক পৃথ্বীরাজ সেন। তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি। এবার আলিপুরের আরেক হানাবাড়ির কথা বলি, হেস্টিংস হাউস। এই সুদৃশ্য বাড়িতে কতবার এসেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইলাইজা ইম্পে, এসেছিলেন সেনা বিভাগের অধিনায়ক কর্নেল মনসন। 1777 সালে এই বাড়িটি তৈরি করেছিলেন হেস্টিংস। তারও অনেক বছর আগে একসময় জঙ্গলে ঢাকা এই জমিটা কিনেছিলেন তিনি। এখানে তার ঘরণী মেরিয়ান ইমিহবকে নিয়ে এসেছিলেন 1777 থেকে 1784। এই 7 বছর হেস্টিংস আর মেরিয়ান ছিলেন এই বাড়িতে। 1784 সালের শেষের দিকে মিসেস হেস্টিংস দেশে ফিরে যান। তার পরের বছর এখানকার পাট চুকিয়ে হেস্টিংস চলে যান ইংল্যান্ডে। দীর্ঘ 34 বছর পরে 1818 সালে মৃত্যু হয়েছিল হেস্টিংসের। ডেলসফোর্ড চার্চের ঘন সন্নিবদ্ধ পপলারের ছায়াপীঠের নিচে সমাধিও দেওয়া হয়েছিল তার। এখানে এখন একটা টিচার্স ট্রেনিং কলেজ স্থাপিত হয়েছে। হস্টেলের শিক্ষিকা এবং ছাত্রীরা বেশিরভাগ রাত জেগেই কাটান। কেন? হেস্টিংস হাউসের এখনকার যারা বাসিন্দা সেই সব ছাত্রীদের অভিজ্ঞতার মধ্যে হেস্টিংস মাঝে মাঝেই জীবন্ত হয়ে ওঠেন। এমনই একজনের অভিজ্ঞতা। 200 বছরের পুরনো এই সুদৃশ্য বাড়িটার চারপাশে গভীর রাতে নীরবতা থমথম করছে। ঘন অন্ধকারের তরল টুকরো কালো ছায়ার মতো এগিয়ে আসছে 4 ব্রুকারের একটা ব্রুহাম গাড়ি। জানলায় বসে অবাক হয়ে সেই অলৌকিক দৃশ্য চোখের সামনে ঘটতে দেখেছে মন্দিরা, টিচার্স ট্রেনিং কলেজের একজন ছাত্রী। বালুরঘাট থেকে শহর কলকাতায় এসেছে পড়াশোনার জন্য। দেখল সে অবাক হয়ে। গাড়িটা এসে থামল বাড়ির সামনে। অস্থির হয়ে নেমে এলো সেই প্রেত ছায়া। কি যেন খুঁজছে সে। একবার পায়চারি করছে পাইন বিথির ঝোপে, পরক্ষণে চলে আসছে মাধবীলতার কুঞ্জে। একটু বাদে পা রাখছে হাঁসনোহানার বিথিখায়। রাতের বয়স বাড়ছে। ভয় এখন আর অবশিষ্ট নেই মন্দিরার মনের মধ্যে। একবার সে তাকালো পাশে ঘুমিয়ে থাকা তার রুমমেট শ্রাবণীর দিকে। ভাবল শ্রাবণীকে ডেকে তুলে দেবে, কিন্তু সে যেন সম্মোহিত হয়ে গেছে। কি ঘটতে চলেছে এরপরে? রাত্রের বাতাসে স্নান করছে নিশিজাগার নক্ষত্র। আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছে তারা। তারার আলোকে ফিরে জ্যোৎস্নার মধ্যে এই অলৌকিক হেস্টিংস হাউসকে বড্ড বেশি মায়াবী বলে মনে হচ্ছে। প্রেত ছায়াটা ছুটে যায় ইউক্যালিপটাস যে গাছটি আছে তার দিকে। পা রাখে শাল বিথির অন্ধকারে। কি খুঁজছে সে? কি হারিয়ে গেছে তার? আরও অস্থির আর বিহ্বল হয়ে ওঠে সে। দ্রুত পদক্ষেপে চলে আসে শ্বেত পাথরের সিঁড়িতে, উঠে আসে দোতলাতে। এতক্ষণে ভয়ের যে অনুভূতিটা হারিয়ে গিয়েছিল মন্দিরের মনের মধ্যে থেকে, এখন সেটা ফিরে এসেছে। ভাবে সে
যদি মধ্যরাতে এই অলৌকিক মানুষটি এসে ছাওয়ার মতো ঢুকে পড়ে তার ঘরের ভেতর আর টুটি টিপে ধরে, তার ধাক্কা দিয়ে সে জাগিয়ে দেয় রুমমেট শ্রাবণীকে। ঘুম ভাঙা চোখে শ্রাবণীও বুঝতে পেরেছে কোনো একটা অঘটন ঘটে গেছে। সংক্ষেপে মন্দিরা শোনায় তাকে সব কিছু। দুই বন্ধু পরস্পরকে আঁকড়ে ধরেছে আতঙ্কে। ছায়ামূর্তিটাকে এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু সে যে এই হস্টেলের মধ্যেই কোথাও আছে সেটা বুঝতে পারছে দুই বান্ধবী। ওই তো দেখা যাচ্ছে তাকে পেটিকোতে অস্থিরভাবে পায়চারি করছে সে। তাহলে কোনো এক অদৃশ্য শক্তি যেন দুই বান্ধবীকে এখন জাগিয়ে দিয়েছে। পা টিপে টিপে তারা দরজার খিল খুলে দেয়। সন্তর্পণে এসে দাঁড়ায় লম্বা করিডরে। দেখে ছায়ামূর্তিটা উন্মাদের মতো একটা আলমারিতে হাত দিল। দেরাজের প্রত্যেকটা ড্রয়ার খুলে দেখল, জিনিসগুলো উল্টে পাল্টে দেখছে। কিন্তু যেখানে সে ঢুকে পড়েছে এখন সেটা তো হস্টেলের সুপারের ঘর। এসব আসবাব তো কোনোদিন মন্দিরা বা শ্রাবণী চোখেই দেখেনি। দেখলেই বোঝা যায় এগুলোর বয়স 200 বছরের বেশি হবে। ছায়ামূর্তিটা দাঁড়িয়ে থাকে। একটা অদ্ভুত হতাশা এসে জড়িয়ে ধরেছে তাকে। বোধহয় সে বিশ্বাস করতে পারছে না তার ভাগ্যের এই করুণ পরিণতিকে। ছুটে যায় সে স্নান ঘরে, সেখানেও তন্ন তন্ন করে খোঁজে। ফিরে আসে ঘোরানো কাঠের সিঁড়িতে। একটু অবাক হয় বোধহয়। 200 বছরের বর্ষার হাতছানিতে গ্রীষ্মের খররৌদ্রেও এতটুকুও নষ্ট হয়নি এই সিঁড়িটি। সেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তাকে ছায়ার মতো অনুসরণ করতে থাকা দুই বান্ধবী পরস্পরের মুখের দিকে তাকায়। এবার তাহলে বোধহয় তার চলে যাওয়ার সময় হয়েছে। 4 ঘোড়ার ব্রুহাম গাড়িতে উঠে বসে সে। ছুটে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায় গাড়িটা। এ কার ছায়ামূর্তি? এ হলো সেকালের কলকাতার মহানায়ক জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রেত ছায়া। ঐতিহাসিক হেনরি কটন বলেছেন, এই প্রেত মূর্তি যে নিশিরাতে আকুল হয়ে তার হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে আসে তিনি আর কেউ নন, হেস্টিংস। কি হারিয়ে গেছে তার? এবারেও আমাদের আশ্রয় নিতে হবে হেনরি কটনের ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে। তিনি বলেছেন হেস্টিংস তার হারিয়ে যাওয়া কতগুলো প্রয়োজনীয় জিনিস খুঁজতে আসেন। এই জিনিসগুলোর কথা লেখা আছে তার প্রাইভেট সেক্রেটারি মিস্টার নেসপিট টমসনের কাছে লেখা একটা চিঠিতে। তোমরা আমার সেই হারিয়ে যাওয়া জিনিসগুলো আজও উদ্ধার করতে পারলে না। আমার সেই কালো বাক্সের গোপনীয় কাগজপত্রের জন্যে কি মানসিক যন্ত্রণার মধ্যেই না দিন কাটছে আমার। টমসন চেষ্টা করেছিলেন এই জিনিসগুলো বের করতে। এমনকি 1787 সালের 6 সেপ্টেম্বর তিনি ক্যালকাটা গেজেট একটা বিজ্ঞাপনে দিয়েছিলেন। এত দ্বারা সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে প্রাক্তন বড়লাট বাহাদুর ওয়ারেন হেস্টিংস বাংলাদেশ থেকে চলে আসার সময় তার চৌরঙ্গি বাড়ি কিংবা আলিপুরে তার নতুন বাড়ি থেকে একটা কালো কাঠের বাক্স হয় চুরি, নয় নিলামে বিক্রি হয়ে যায়। এই বাক্সের মধ্যে ছিল 2টি ছবি এবং তার ব্যক্তিগত অত্যন্ত জরুরি কতগুলো কাগজপত্র। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই জিনিসগুলোর সন্ধান দিতে পারেন তাহলে তাকে মিস্টার পারকিন্স এবং মিস্টার টমসন 2000 সিক্কা টাকা দিয়ে পুরস্কৃত করবেন।
এই চিঠির কোনো উত্তর আসেনি, পাওয়া যায়নি সেই রহস্যময় কাঠের বাক্সটি। 1901 সালে বড়লাট কার্জন এই বাড়িটা কিনে নিয়েছিলেন। এটাকে করেছিলেন সরকারি অতিথি ভবন এবং স্টেট গেস্ট হাউস। তিনিও একাধিকবার হেস্টিংসের প্রেতাত্মার মুখোমুখি হয়েছিলেন। তখনও সাবেক আমলের ঘোড়ার গাড়ি ধীর গতিতে এগিয়ে যেত হেস্টিংস হাউসের দিকে। কোচম্যানের পরনে জমকালো পোশাক গাড়িটাকে নিয়ে গাড়ি বারান্দায় নিচে আসার সাথে অদৃশ্য হয়ে যেত কোচওয়ান। অতি সম্প্রতি আরও একটি রোমহর্ষক ঘটনা ঘটে গেছে এই হেস্টিংস হাউসে। মাঝে মাঝে অন্ধকারের রাতে জর্জ কোর্টের পাঁচিলের দিকে একটা আলো জ্বলতে দেখা যায়। রক্তাভ আলোর সেই গোলকটা একবার বাঁয়ে একবার ডাইনে ঘোরাফেরা করে। মনে হয় আলো হাতে নিয়ে গাছগাছালির অন্ধকারে কেউ যেন কিছু খুঁজছে। যেই কেউ চলে যায় ওইদিকে, সঙ্গে সঙ্গে দপ করে নিভে যায় রাতের ওই আলোক শিখা। আলো হাতে প্রেত মূর্তি, এ কে? এর অন্তরালেও একটা কাহিনী আছে। একসময় বেলভেডিয়ার বাড়ির দক্ষিণে আজকের হর্টিকালচার সোসাইটির বাগান থেকে শুরু করে হেস্টিংস হাউস পর্যন্ত 72 বিঘে জমির মালিক ছিলেন ওয়ারেন হেস্টিংস। এই জমিটা তিনি দান করেছিলেন তার দ্বিতীয় পত্নী মেরিয়ানের প্রথম পক্ষের পুত্র জুলিয়াস ইমহফকে। এই ইমহফ ছিলেন ব্যারন ইমহফের পুত্র। 1788 সালে জুলিয়াস রাইটারের চাকরি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন। 4 বছর পর তিনি হয়েছিলেন মুর্শিদাবাদের কালেক্টর। 7 বছর পর প্রমোশন পেয়ে হয়েছিলেন মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট। জুলিয়াস থাকতেন হেস্টিংস হাউসে। 1799 সালে এখানে তার মৃত্যু হয়। তার 3 পুত্র উইলিয়াম, চার্লস এবং জনেরও মৃত্যু হয়েছিল অপঘাতে, যার কোনো কারণ আমরা এখনো দিতে পারিনি। উইলিয়ামের বয়স তখন মাত্র ছিল 10। হেস্টিংস হাউসের সাজানো কম্পাউন্ডে বল খেলছিল সে। হঠাৎ আকাশে ঝড় দেখা দিল। সেই ঝড়ের ভেতর সে যেন একটা লম্বা ছায়ামূর্তি দেখতে পেল। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় সেদিনের সেই ছোট্ট বালক উইলিয়াম। সেদিন রাতে প্রচণ্ড জ্বর আসিস তার। সে অজানা জ্বরে 3 দিন পর মারা যায় উইলিয়াম। চার্লস বেড়াচ্ছিল তার আয়ার সাথে। হঠাৎ হেস্টিংস হাউসের কম্পাউন্ডের একটা কুয়োর মধ্যে পড়ে যায় সে, আর সেখানেই তৎক্ষণাৎ মৃত্যু হয় তার। জনের মৃত্যু আরও আশ্চর্যজনক। কিশোর অবস্থাতে কোনো এক অজ্ঞাত আততায়ীর হাতে খুন হয়ে যায় জন। এসব কথা জানা যায় হেস্টিংসের কাছে লেখা জুলিয়াসের চিঠিতে। হেস্টিংস হাউসের মাঠের কোথাও কবর দেওয়া হয়েছিল জুলিয়াস ইমহফ আর তার 3 ছেলেকে। অনেকে মনে করে থাকেন পরলোকগত ব্যারন ইমহফের অভিশপ্ত আত্মায় জুলিয়াস এবং তার ছেলে মেয়েদের সুখী হতে দেয়নি। তবুও মৃত্যুর পরপার থেকে তিনি হয়তো রাতের অন্ধকারে এমনভাবে নেমে আসেন একটি আলোকবর্তিকা হাতে। ভাবেন এভাবে তার ছেলে আর নাতিদের জীবন নষ্ট না করলেই বোধহয় ভালো হতো। এইভাবেই হেস্টিংস হাউস এক জীবন্ত বিস্ময়কে বুকে করে জেগে থাকবে অনন্তকাল। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? একটু ছোট গল্প এটা। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর পারলে সবার কাছে শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? আজকের মতন বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবে।